যে কোনো একজন কোচের একটা টিম সম্বন্ধে ডিটেইল জানতে হলে তাকে কিছু সময় দিতে হবে, কারণ হচ্ছে প্র্যাকটিস একটা জিনিস, ফিফা ফ্রেন্ডলি একটা ম্যাচ এবং ওয়ার্ল্ড কাপ টোটালি ডিফারেন্ট। নেইমার ইজ ব্যাক, তিনি ফাইনালি মাঠে নামলেন। ইফ আই এম নট রং 981 দিন পরে ব্রাজিল জার্সিতে আন্তর্জাতিক ম্যাচ, অলমোস্ট 3 বছর। নেইমারকে যতটুকুই খেলানো হলো আমরা এরকমই এক্সপেক্ট করছিলাম, মেবি লাস্ট 20-25 মিনিটস বা 22 মিনিটস এরকম তাকে মাঠে নামানো হবে। কার্লো আনচেলত্তি সেটাই করেছেন, একদম এক্সপেক্টেড স্টার্টিং 11 ছিল, ঠিক যেই সেট আপটা আমরা চিন্তা করেছিলাম। শুধুমাত্র রাফিনিয়ার জায়গায় আমরা রায়ানকে দেখেছি। নেইমার ফিরেছে, রাফিনিয়াকে রাইট উইং এ খেলানোর চেষ্টা করছে, বাট লাস্ট ম্যাচে আমরা দেখেছিলাম যে রাফিনিয়াকে আসলে লেফট উইং এ দেওয়া হয়েছে, লেফট ফ্ল্যাঙ্গে তার কিছুটা নিচে ভিনিসিয়াসকে রেখেছিল, 4-4-2 করেছিল। গতকাল আবার 4-3-3, একদম ক্লাসিক 4-3-3 আমরা দেখলাম। ওভারঅল রাফিনিয়া যদি এই টিমের মধ্যে ব্যাক করে, যেটা রুবায়েত ভাই বলেছেন, আমার তো মনে হয় ক্যাচার লাগবে। না, ক্যাচার লাগবে না, আমার কাছে মনে হয় এটা কোচের জন্য একটা পজিটিভ সাইন। কারণ হচ্ছে একটা টিম যখন চ্যাম্পিয়ন হবে, তার স্টার্টিং 11-এর চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে তার বেঞ্চ কেমন আছে। সো এইটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ আপনি তখন চেঞ্জিংয়ে একটু যদি নিষ্প্রভ থাকে কেউ, তখন তাকে সাথে সাথে চেঞ্জ করতে পারে। কিন্তু একটা প্লেয়ার লাইক রাইটিং হোক বা স্ট্রাইকিং হোক, তার সাথে যদি লাইক 17-20 ডিফারেন্স হয়, তখন কিন্তু সে 20কেই বেশিক্ষণ সময় দেয়। কিন্তু 19-20, 19.5-20 যদি হয়, এটা কোচের জন্য একটা প্লাস পয়েন্ট, টেকটিক্যাল দিক থেকে আমি যদি চিন্তা করি। আর কোচের কথা যেটা বলছিলেন যে কার্লো আনচেলত্তি ডেফিনেটলি পৃথিবীর ওয়ান অফ দ্য বেস্ট কোচ এবং এক্সপিরিয়েন্সড, নো ডাউট অ্যাবাউট দ্যাট। কিন্তু যে কোনো একজন কোচের একটা টিম সম্বন্ধে ডিটেইল জানতে হলে তাকে কিছু সময় দিতে হবে, কারণ হচ্ছে প্র্যাকটিস একটা জিনিস, ফিফা ফ্রেন্ডলি একটা ম্যাচ এবং ওয়ার্ল্ড কাপ টোটালি ডিফারেন্ট। সো এই জায়গায় সে কিন্তু প্রথম ম্যাচের তুলনায় তৃতীয় ম্যাচে আমি যদি হিসাব করি, বেশ সিগনিফিক্যান্ট কিছু চেঞ্জেস মনে হয়েছে আমার কাছে। তার মধ্যে তাদের যে ডিফেন্ডিং কম্প্যাক্টনেস, সেটা কিন্তু প্রথম ম্যাচের তুলনায় দ্বিতীয় ম্যাচে অনেক বেটার ছিল, এক্স্যাক্টলি দারুণ ছিল। এবং স্পেশালি ডিফেন্ডিং লাইনের সাথে যে মিডফিল্ডের লাইনের দূরত্ব, সেটা অনেক কম ছিল। এবং তারা কি বলবো, ডিফেন্ডিং ট্রানজিশনে খুব কুইকলি কিন্তু চেষ্টা করেছে যে টিমটাকে কম্প্যাক্টনেস করার জন্য, যার কারণে আপনি দেখবেন যে পুরো 90 মিনিটে, শেষ মিনিটে যে এলিসন বেকার একটা দুর্দান্ত একটা রিয়াকশন সেভ দেয়, এছাড়া কিন্তু তার কিন্তু সেই রকম কোনো ক্লিয়ার চান্সেস ক্রিয়েট করতে পারেনি, একমাত্র তার টোটাল ডিফেন্ডিং শেপের কারণে। সো আমার কাছে মনে হয় যে আরও যত সময় যাবে বা ম্যাচ যাবে, কার্লো আনচেলত্তি তত আন্ডারস্ট্যান্ডেবল হবে যে ম্যাচটাকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায় এবং কোন প্লেয়ারকে কোন পজিশনে কতক্ষণ খেলানো যায়। এবং আপনি যেটা শেষে প্রশ্ন করেছিলেন যে নেইমার জুনিয়রকে নিয়ে, সে সব মিলে এডিশনাল সময় নিয়ে 14 আর 6 20 মিনিট সময় খেলেছে। সো একটা প্লেয়ার যতই সুপারস্টার হোক, আমি যেটা বলছি, ক্লাবে খেলা একরকম এবং ওয়ার্ল্ড কাপ টোটালি ডিফারেন্ট, কারণ আবহাওয়া এবং সব কিছুই আলাদা। তারপরও আমি বলবো নেইমারকে আমি 5 মার্ক দেবো, কারণ হচ্ছে নেইমার কিন্তু একটা শট করেছে, অন টার্গেট শট করেছে। একটা বল ভিনিসিয়াস জুনিয়রকে লেফট সাইড থেকে দিয়েছিল, ভিনিসিয়াস জুনিয়রও ট্রাই করেছিল, বাট গোলকিপার ডান দিক থেকে খুব একটা ভালো সেভ করেছে। এবং সে ছোট ছোট কিছু পাস খেলছিল, সামটাইম সে ফলস নাম্বার 9 হচ্ছিল, সামটাইম সে মিডফিল্ডে চলে আসছিল। তাকে কিন্তু বেশ কিছুটা কি বলবো, ফ্রিডম দিয়েছে এবং অনেকটা ফ্রি প্লেয়ারের মতো। সো আমার কাছে মনে হয় যে নেক্সট ম্যাচগুলোতে ব্রাজিল আরো